আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেখুন, রাজনীতি এবং ভূ-রাজনীতির এক অদ্ভুত মায়াজালে আমরা যেন এক নতুন অধ্যায়ের সাক্ষী হচ্ছি। একটু যদি ইতিহাসের দিকে তাকাই, চাণক্য কিন্তু তার অর্থশাস্ত্রে একটি খুব চমৎকার কথা বলে গেছেন। তিনি বলেছিলেন, প্রতিবেশী রাষ্ট্র সবসময়ই একটা স্বাভাবিক প্রতিদ্বন্দ্বী হয়। আর সেই প্রতিদ্বন্দ্বিতাকে সামাল দিতে হয় কখনো কূটনীতি দিয়ে, কখনো বা মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করে। আজকে আমরা ঢাকা এবং দিল্লির মধ্যে যে নীরব অথচ অত্যন্ত উত্তপ্ত একটা স্নায়ুযুদ্ধ দেখতে পাচ্ছি, তা কিন্তু চাণক্যের সেই হাজার বছর আগের দর্শনেরই এক আধুনিক এবং আমি বলবো বাস্তব রূপ। আপনারা হয়তো খেয়াল করেছেন, গত কয়েকদিনে এমন কিছু ঘটনা ঘটে গেল যা কেবলমাত্র বিচ্ছিন্ন কোনো দুর্ঘটনা নয়, বরং আমি মনে করি একটি গভীর রাজনৈতিক দাবা খেলার খুব সুচিন্তিত কিছু চাল। দর্শক, আপনারা জানেন, কূটনীতিতে আসলে কাকতালীয় বলে কোনো কিছু নেই। এখানে যা ঘটে তার পেছনে কিন্তু একটা সুস্পষ্ট বার্তা থাকে। এই যে বর্তমান তারেক রহমান সাহেবের সরকারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, তিনি যখন দিল্লি বিমানবন্দরে গেলেন, তখন তাকে কিন্তু ইমিগ্রেশন পার হতে দেয়া হলো না। তাকে সেখানে আটকে দেওয়া হলো। তিনি সেখান থেকে ফিরে এলেন। একজন রাষ্ট্রীয় পর্যায়ের অতিথি বা কর্মকর্তাকে এভাবে আসলে আটকে দেওয়ার মানে কি? এটি কি কেবলই কোনো সাধারণ ভুল বুঝাবুঝি? একদমই নয়। এটি হচ্ছে একটি দৃশ্যমান বার্তা। ঠিক একই সময়ে আপনারা যদি খেয়াল করেন, তাহলে দেখবেন হঠাৎ করেই কারিগরি ত্রুটির অদ্ভুত এক অজুহাত তুলে নেপাল থেকে বাংলাদেশে আসা যে বিদ্যুতের লাইন, সেই বিদ্যুতের লাইনটি কিন্তু আটকে দেওয়া হলো। শুধুই কি তাই? এর সাথে যোগ হয়েছে সীমান্তে পুশব্যাকের এক অস্বস্তিকর চাপ। এই ৩ টি ঘটনাকে যদি আপনি এক সুতোয় গাঁথেন, তবে খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন দিল্লি আসলে ঢাকার বর্তমান সরকারের উপর ভীষণভাবে চটে গেছে এবং তারা একটি প্রবল মনস্তাত্ত্বিক ও কৌশলগত চাপ তৈরির নীতিতে বর্তমান সময়ে হাঁটতে শুরু করেছে। দর্শক, এখন প্রশ্ন হলো, ভারতের এই হঠাৎ রুদ্রমূর্তির কারণ কি? কেন তারা এমনটা করছে? এর উত্তর খুঁজতে গেলে আমাদেরকে একটু কলকাতার দিকে তাকাতে হবে। কলকাতার প্রবীণ এবং প্রভাবশালী সাংবাদিক প্রতিম রঞ্জন বসু সম্প্রতি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যা দিল্লির সাউথ ব্লকের চিন্তাধারারই একটা প্রতিফলন বলে আমি মনে করি। তিনি বলেছেন যে বাংলাদেশে এখন এমন একটি সরকার ক্ষমতায় এসেছে যাদের প্রশাসনে নাকি ইসলামপন্থীদের প্রভাব বাড়ছে এবং ঢাকা নাকি বর্তমান সময়ে ভারতের শত্রুদের জন্য একটা নিরাপদ জায়গা হয়ে উঠেছে। এই যে একটা পারসেপশন বা ধারণা, এটাই কিন্তু দিল্লির অস্বস্তির মূল কারণ। ভারত ঐতিহাসিকভাবে কিন্তু চায় বাংলাদেশে এমন একটি সরকার থাকুক যারা ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি তৈরি করবে না। কিন্তু বর্তমান বিএনপি পন্থী বা তারেক রহমান সাহেবের সরকারের উপর দিল্লির সেই পুরনো আস্থাটুকু এখন আর নেই। সেই আস্থার জায়গা থেকেই যখন ঘাটতি দেখা দেয়, তখন বড় রাষ্ট্রগুলো তাদের পেশি শক্তি কিংবা কূটনৈতিক চাপ প্রয়োগের কৌশল কিন্তু বেছে নেয় এবং এই যে ঘটনা প্রবাহ, মনে হচ্ছে এগুলোর মাধ্যমে কিন্তু ভারত সেটাই এখন করছে। তবে মজার ব্যাপার হলো, বাংলাদেশও কিন্তু এবার চুপ করে বসেনি। একটা সময় ছিল যখন দিল্লির যে কোনো হস্তক্ষেপে ঢাকা হয়তো খুব নীরব বা নরম সুরে কথা বলতো, কিন্তু এবার দৃশ্যপট ভিন্ন। ডক্টর জাহিদুর রহমানকে আটকে দেওয়ার পর ঢাকা যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে, তা কিন্তু কূটনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। খুদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করা হয়েছে। আপনারা জানেন যে নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এখনো কিন্তু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি। তাই ভারপ্রাপ্ত হাই কমিশনারকেই ডাকা হয়েছিল। তাকে ডেকে ঢাকা কিন্তু পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে দিল্লি বিমানবন্দরে যা ঘটেছে তা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য। এই যে চোখে চোখ রেখে কথা বলার একটা সাহস, একটা আত্মমর্যাদা বোধ, এটি কিন্তু আমাদের মতো স্বাধীন রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু একই সাথে আমাদের আসলে মনে রাখতে হবে,
আবেগ দিয়ে আসলে কূটনীতি কোনোভাবে চলে না। ভূ রাজনীতির বাস্তবতায় টিকে থাকতে হলে এই চাপ মোকাবেলা করার একটা শক্ত ভিত্তি কিন্তু আমাদের অবশ্যই থাকতে হবে। দর্শক, এই যে ঢাকা আর দিল্লির মধ্যে একটা টানাপোড়েন চলছে, এর সবচেয়ে বড় সুবিধাভোগী কে সেটা কি আপনারা জানেন? এর মনস্তাত্ত্বিক সুবিধা কিন্তু নিচ্ছেন ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ এবং ভারতে নির্বাসিত অবস্থায় থাকা শেখ হাসিনা। আপনারা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন গত কিছুদিন ধরে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এক দারুণ আত্মবিশ্বাস কিন্তু ফিরে এসেছে। রাজনীতিতে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে একটা কথা আছে। যখনই বর্তমান সরকারের সাথে দিল্লির এই দূরত্বগুলো প্রকাশ্যে আসছে, তখনই কিন্তু মাঠের রাজনীতিতে বিরোধী শিবিরে থাকা আওয়ামী লীগ চাঙ্গা হয়ে উঠছে। শেখ হাসিনার এই আত্মবিশ্বাসের মূল জায়গাটা আসলে কোথায়? তিনি হয়তো খুব ভালো করেই জানেন, অথবা অন্ততপক্ষে বিশ্বাস করেন যে এই অঞ্চলে ভারতের দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে আওয়ামী লীগের আসলে কোনো বিকল্প দিল্লির হাতে নেই। ভারত যখনই বর্তমান তারেক রহমান সাহেবের সরকারের উপর নানাভাবে চাপ বাড়াচ্ছে, সেটা হোক বিদ্যুৎ আটকে দেয়া বা সীমান্তে অস্থিরতা, তখন পরোক্ষভাবে তা আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানকে কিন্তু এক ধরনের নৈতিক সমর্থন জুগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা হয়তো ভাবছেন ভারত শেষ পর্যন্ত বুঝতে অন্ততপক্ষে বাধ্য হবে যে তাকে ছাড়া বাংলাদেশে ভারতের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষিত নয়। আর এই ভাবনা থেকেই তিনি বর্তমান সময়ে এতটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এবং অনেকেই বিভিন্নভাবে বলছেন যে এর মাধ্যমে হয়তোবা ভবিষ্যতে বিএনপি সরকারের পতন আমরা দেখতে পাবো। সম্মানিত দর্শক, একটি রাষ্ট্রের পতন বা উত্থান শুধু দেশের ভেতরের মানুষের সমর্থন দিয়ে কিন্তু হয় না। বিশেষ করে আমাদের মতো ভৌগোলিক অবস্থানে থাকা একটি দেশের ক্ষেত্রে আমাদের চারপাশে ভারত, তাদের সাথে আমাদের দীর্ঘ সীমান্ত রয়েছে, বিশাল বাণিজ্য এবং নানামুখী নির্ভরশীলতা কিন্তু রয়েছে। একাডেমিকভাবে বা বইয়ের ভাষায় আমরা যতই বলি না কেন যে একটি স্বাধীন দেশের রাজনীতিতে বাইরের কোনো দেশের প্রভাব থাকবে না, বাস্তবতা কিন্তু এখানে সম্পূর্ণ ভিন্ন। নেপথ্যে এমন অনেক হিসাব নিকাশ কাজ করে যা সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যায়। সুপ্রিয় দর্শক, ভারত যদি তাদের এই চাপের নীতি অব্যাহত রাখে, যদি তারা দীর্ঘমেয়াদে আমাদের অর্থনীতি, জ্বালানি বা সীমান্ত নিরাপত্তার উপর এভাবে আঘাত করতে থাকে, তবে বর্তমান যে সরকার রয়েছে সেই তারেক রহমান সাহেবের সরকারের জন্য তা একটি বিশাল শাসনতান্ত্রিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রাষ্ট্র পরিচালনা করা তখন আর এতটা সহজ কোনো কাজ থাকবে না। কিন্তু দর্শক, আমি আগেই বলেছি এই চাপ মানেই যে সরকারের পতন হয়ে যাবে, বিষয়টা কিন্তু এতটা সরল নয়। রাষ্ট্রবিজ্ঞান বা ইতিহাসের পাতায় আমরা কিন্তু দেখেছি, যখন কোনো ছোট রাষ্ট্রকে তার চেয়ে বড় কোনো শক্তি মাত্রাতিরিক্ত চাপ দেয়, তখন সেই ছোট রাষ্ট্রের ভেতরে এক অভূতপূর্ব জাতীয় ঐক্যের কিন্তু সৃষ্টি হয়। মানুষ তখন বাইরের শত্রুর বিরুদ্ধে এক হয়ে দাঁড়ায়। বাংলাদেশ যদি এই কূটনৈতিক যুদ্ধে ভারতের এই নিরাপত্তার শঙ্কাগুলোকে যৌক্তিকভাবে দূর করতে পারে, অথবা পাল্টা কোনো ভূ রাজনৈতিক সমীকরণ যেভাবেই হোক তৈরি করতে পারে, যেমন ধরুন চীনের সাথে বা পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্কের একটা নতুন মেলবন্ধন, তাহলে কিন্তু দিল্লির এই চাপ খুব বেশি দিন টিকে থাকবে না। সুপ্রিয় দর্শক, পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, ঢাকা এবং দিল্লির সম্পর্ক এই মুহূর্তে একটি ঐতিহাসিক বাকবদলের সামনে কিন্তু দাঁড়িয়ে আছে। ভারত যদি কেবল গায়ের জুড়ে তাদের নীতি চাপিয়ে দিতে চায়, তবে তা দুই দেশের মানুষের মধ্যকার যে ঐতিহাসিক এবং মানসিক সম্পর্ক, সেখানে এক দীর্ঘমেয়াদী কিন্তু ফাটল ধরাবে। অপরদিকে বাংলাদেশকেও আসলে বুঝতে হবে যে প্রতিবেশীকে পুরোপুরি বৈরী করে এই অঞ্চলে শান্তিতে থাকা অনেকটাই কঠিন। এই যে একটা সূক্ষ্ম সুতোর উপর দিয়ে হাঁটা, এটাই হচ্ছে এখনকার সবচেয়ে বড় পরীক্ষা। শেখ হাসিনার আত্মবিশ্বাস মাঠের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, ভারত তাদের এই আগ্রাসী চাপ কতদিন ধরে রাখবে, আর বর্তমান সরকার এই কূটনীতির দাবা খেলায় নিজেদের সার্বভৌমত্ব কতটা আসলে সমুন্নত রাখতে পারবে, তার উত্তর হয়তো মহাকালের হাতেই লেখা আছে।
আমরা কেবল অপেক্ষা করতে পারি এবং ইতিহাসের এই পট পরিবর্তনগুলো খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারি। এখনকার মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।